অডিও কথনে সবাইকে স্বাগতম। পড়ছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস মনের মতো মন। উপন্যাসটির প্রথম পর্ব আমি আগে আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে সেটার লিংক দিয়ে দিয়েছি। আজকে আমি পড়ব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। শুরু করছি তাহলে। তুমি যদি জিততে চাও তাহলে তোমাকে নির্মম হতে হবে। অভিযানে বেরিয়ে দলের কেউ অসুস্থ হয়ে পড়লে অভিযান বাতিল হয় না, অসুস্থকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। সেই উপায় না থাকলে তাকে ফেলে রেখেই এগোতে হবে। এক্ষেত্রে দয়া, মায়া ইত্যাদি ব্যাপারগুলো খুবই প্রতিবন্ধকতা তৈরি করে। কোনো কোনো মানুষ জীবনের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার সময় এমনই কঠোর হন, তাদের নিষ্ঠুর বলা হয়। ইতিহাস ওইসব মানুষের জন্য শেষ পর্যন্ত জায়গা রাখে। ঠোঙ্গার কাগজে ওইটুকুনি পড়তে পারল স্বপ্ন। আজকাল কলকাতায় ঠোঙ্গার ব্যবহার হয় না বললেই চলে। কেলোর মা কোনো জিনিস আনতে হলে কি করে ঠোঙ্গায় নিয়ে আসে সেই জানে। লেখাটা কার, কি বিষয়ে তা জানার উপায় নেই, কিন্তু মাথার মধ্যে ঢুকে গেল হুড়মুড় করে। চোখের সামনের নিষ্ঠুর মানুষগুলোর মুখ ভেসে উঠল। হিটলার, মুসোলিনি, হিন্দি ফিল্মের ভিলেন যে অর্থে নিষ্ঠুর। লক্ষ্য ছাড়া আর কিছুতেই যাদের মন ছিল না বা নেই, সেই অর্থে অবশ্য চৈতন্য বা বুদ্ধদেবকে ভাবা যায় না। যদিও তারা লক্ষ্যে পৌঁছাবার জন্য সংসার ত্যাগ করেছিলেন, মায়া সরিয়ে দিয়েছিলেন মন থেকে। হঠাৎই পিতৃদেবের মুখ মনে এলো। জন্ম অবধি সে এমন নিষ্ঠুর মানুষ আর দেখেনি। কোথায় হিটলার? তেমন ক্ষমতা পেলে তিনি সমস্ত পৃথিবী জুড়ে কনসেন্ট্রেশন ক্যাম্প বানাতেন। সাইবেরিয়া তো পুঁচকে জায়গা। কোনো দয়া মায়ার নাম নেই ওর অভিধানে, অথচ মানুষটিকে কেউ হিটলার বলবে না। পরিবারের বাইরের কাউকে আগ বাড়িয়ে আঘাত করেন না। আবার রামমোহন, বিদ্যাসাগরের মতো আদর্শ অথবা বিবেকানন্দ কিংবা বুদ্ধদেবের মতো বিশালতা যে তার আছে, এমন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি শুধু নিষ্ঠুর মনে এগিয়ে চলেছেন, যদিও তার লক্ষ্য কি সেটা বোঝা যাচ্ছে না। সেই বড় ম্যাচের পরে সকালে প্র্যাকটিস থেকে ফেরা মাত্র তিনি বাঘের মতো গর্জন করলেন। এটা কি হচ্ছে? এটাকে কি খেলা বলে? আর মাত্র 18 রান করার ধৈর্য তোমার রইল না? মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আমার ছেলে নও, হাসপাতালে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে। ওয়ার্থলেস। পিতৃদেব তার ক্রিকেট নিয়ে এই যে মাথা ঘামাচ্ছেন, এটাই স্বপ্নাশিসের কাছে এমন বিস্ময়কর যে সে কথা বলতে পারল না। কিন্তু বাঘের মতো তার দিকে তাকিয়ে আছে। আনসার মি, বলো তুমি ওয়ার্থলেস কিনা? আপনি তো বললেন। হ্যাঁ, আমি বলেছি, এবং সেটাই শেষ কথা। তোমার পরম পূজনীয় বড় দাদা বললেন, ও তো কলেজের পরীক্ষায় 82 কখনোই পাবে না, ক্রিকেটে পেয়েছে। আর একটি দৃষ্টান্ত, বইয়ের পোকা হয়ে থাকলে যে পণ্ডিত হওয়া যায় না তার প্রমাণ ঈশ্বর এ বাড়িতে চালান করেছেন। যাগ্গে, যে ছোড়াটা তোমার কাছে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে আসে সে খেলেনি কেন? মিথ্যা কথা বলতে পারল না সে, সুযোগ পায়নি। তাই নাকি? যাগ্গে, তোমাদের টিম যিনি করেন তিনি দেখছি কিছুটা বুদ্ধিমান লোক। তোমাকেও বাদ দিলে পুরোটা বলতাম। গেট লস্ট। মাঝে মাঝে ইচ্ছে হয় পিতৃদেবকে জিজ্ঞাসা করবে, তিনি তার সঙ্গে সব সময় ওই ভঙ্গি এবং ভাষায় কথা বলেন কেন? দাদার সঙ্গে কথা বলার সময় তাপ অবশ্যই থাকে, কিন্তু ঝাঁজ থাকে না। ভাষাও এ দেয়ালে ও দেয়ালে ঠক্কর খায় না। ব্যঙ্গ করতে হলে তিনি বড়জোর ডাক্তারবাবু শব্দটি ব্যবহার করেন। ইচ্ছে হলেও স্বপ্নাশীষ সাহসী হয়নি। এই মুহূর্তে সে পৃথিবীর অনেকেরই মুখোমুখি হতে পারে, অ্যানি ফাস্ট বোলার, কিন্তু পিতৃদেবকে নয়। খেয়ে দিয়ে কলেজে বের হবার সময় পিতৃদেবের পাশ দিয়ে যেতে যেতে সে আর চোখে দেখল খবরের কাগজটা তখনও খোলা। অর্থাৎ ওই কাগজে নিশ্চয়ই তার সম্পর্কে কিছু খবর বেরিয়েছে। প্র্যাকটিসে গিয়ে শুনেছিল 2-3টে কাগজে খুব লেখালেখি হয়েছে। একটা ইংরেজি কাগজ লিখেছে স্বপ্নাশীষ আর 8 ঘন্টা ক্রিজে থাকলে বড় টিমকে প্রথম হারের স্বাদ পেতে হতো। ওর পার্টনারের দোষে ছেলেটাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। সিএবির উচিত এই ছেলেটার উপর নজর রাখা। পিতৃদেব যে কাগজ পড়েন সেটিও ইংরেজি এবং ঐতিহ্য বহনকারী। ওখানে কি লেখা হয়েছে জানতে হবে। এখন ওর সামনে গিয়ে কাগজ দেখতে চাওয়া মানে যে হ্যাংলামি, সেটা বুঝে গিয়েছে সে। কলেজ স্ট্রিটের মোড়ে বাসটা পৌঁছাতেই স্বপ্নাশীষ তাকে দেখতে পেল। হ্যারিসন রোডে দাঁড়িয়ে আছে বাস বা ট্রাম ধরবে বলে। দেখা মাত্র সমস্ত শরীরে বিদ্যুৎ ছড়িয়ে গেল।
সেই অনুভূতি ঠিক হতে না হতেই বাস অনেকটা এগিয়ে গেছে। পড়ি কি মরি, কিছু লোককে রাগিয়ে দিয়ে সে বাস থেকে প্রায় লাফিয়ে নামলো। বেশ কিছুটা পথ দৌড়ে ফিরে এসে বাস স্টপের দিকে তাকাতেই বুকটা কেমন হয়ে উঠল। সে নেই। সে কি ভুল দেখেছিল? জোরে জোরে মাথা নাড়ল সে। কি হয়েছে? প্রশ্ন শুনে মুখ ফিরিয়ে দেখলো একজন প্রৌঢ় তাকে প্রশ্ন করছে। কেন? কি হয়েছে মানে? মাথা নাড়ছ একা একা, তাই জিজ্ঞাসা করছি। আপনি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন? মিনিট 5। ওই স্টপে একটি মেয়ে সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে ছিল, দেখেছেন? কি আশ্চর্য, আমি পথে ঘাটে মেয়ে দেখে বেড়াই নাকি? দুর্গা ঠাকুর দেখেন না? সরস্বতী? স্বপ্নাশিস দৌড়ে হাওড়া থেকে আসা একটা বাসে উঠে পড়ল। এখানে যখন দাঁড়িয়েছিল তখন নিশ্চয়ই শিয়ালদা স্টেশনে গিয়েছে ট্রেন ধরতে। বাসটা যদি তাড়াতাড়ি যায় তাহলে হয়তো প্ল্যাটফর্মে ঢোকার আগেই ওকে ধরতে পারবে। কিন্তু বাসের ড্রাইভারের সম্ভবত কোনো তাড়া ছিল না। আর্মহার্ট স্ট্রিটের মোড়ে অহেতুক দাঁড়ালো। পূরবী সিনেমার সামনে যখন গড়াচ্ছে তখন স্বপ্নাশিস চেঁচালো, এটা কি হচ্ছে, বাস না গরুর গাড়ি? সিটে বসা একজন মন্তব্য করলেন, গরুর গাড়িই ভালো, আজকাল স্টেট বাস যা অ্যাক্সিডেন্ট করছে। তাছাড়া তাড়া থাকলে ট্যাক্সি নিলেই হতো। ঝগড়া করতে পারতো, কিন্তু একটুও ইচ্ছে হলো না। ছবি ঘরের সামনে বাস থামতেই সে নেমে পড়ল। ফ্লাইওভারের নিচ দিয়ে এগিয়ে যাওয়া মানুষের দঙ্গল দেখতে দেখতে সে একসময় স্টেশনের সামনে চলে এলো। না, মেয়েটি কোথাও নেই। নিশ্চয়ই প্ল্যাটফর্মে ঢুকে গেছে। একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে সে ভেতরে ঢুকে বোর্ডের দিকে তাকালো। নৈহাটি লোকাল ছাড়া কোন ট্রেন শ্যামনগরে যায়? মিনিট 20 পরে রানাঘাট লোকাল ছাড়বে 2 নম্বর থেকে। শ্যামনগরে যাওয়ার শেষ গাড়ি গিয়েছে আধ ঘন্টা আগে। খবরটা জানার পর একটু স্বস্তি হলো। না, কোনোভাবেই সে ট্রেন ধরে ফিরে যায়নি আজ। 2 নম্বর প্ল্যাটফর্মটা হেঁটেই দেখলো স্বপ্নাশিস। না, মেয়েটি কোথাও নেই। কিন্তু গেল কোথায়? সে ট্রেনের নাম লেখা বোর্ডের নিচে চলে এলো। আরে আপনি কোথায় যাচ্ছেন? স্বপ্নাশিস দেখলো তার কাছাকাছি বয়সের একটি ছেলে প্রশ্নটা করছে হাসি মুখে। কোথাও যাচ্ছি না। তাহলে এখানে কাউকে সি অফ করতে এসেছেন বুঝি? না বলতে গিয়ে সামলে নিল স্বপ্নাশিস। তাহলে স্টেশনে আসার কি কৈফিয়ত থাকতে পারে? সে মুখে কিছু না বলে মাথা নাড়ল। আপনি আমাকে চিনতে পারবেন না, আপনার খেলা আমি দেখেছি। কোথায়? শ্যামনগরে আপনাকে হায়ার করে নিয়ে গিয়েছিল বাবলুদা। কালকেও তো আপনি দারুণ খেলেছেন। ছেলেটি অনাবশ্যক হাসল। এবং তখনই স্বপ্নাশিসের মনে পড়ল অবিলম্বে এর সঙ্গ এড়ানো দরকার। শ্যামনগরের ছেলে যখন, তখন মেয়েটিকে নিশ্চয়ই চেনে। ওর সঙ্গে থাকলে সে এগিয়ে গিয়ে কথা বলবে কি করে? ছেলেটি বলল সেদিন আহির বেশ কিছু আহত হয়নি, কিন্তু ওরা ওটাকেই ইস্যু বানিয়ে গোলমাল করে খেলা বন্ধ করে দিল। হেরে তো যেতই। আহির? তবে কি মেয়েটির নাম আহির? এরকম নাম তো সে কখনো শোনেনি। তাহলে উনি কেন প্রতিবাদ করলেন না? ও প্রতিবাদ করতে চেয়েছিল। ওর কপালের দেয়ালে ধাক্কা লেগে বলটা এসেছিল। এটা যে নেহাতি অ্যাক্সিডেন্ট তা সবাই জানে, কিন্তু ওর মা রাজি হয়নি। উনিও নিষেধ করেছিলেন ওকে বাইরে বের হতে। পরে আহির আমাদের বলেছে। আপনার সঙ্গে ওর পরিচয় আছে? বাহ, আমরা তো ছেলেবেলা থেকে একসঙ্গেই বড় হচ্ছি। ও রোজ কলকাতায় পড়তে আসে, পড়াশোনা খুব ভালো। স্বপ্নাশিস কথাগুলো শুনে এমন ভঙ্গি করলো যেন সে ওখানেই কথা শেষ করতে চাইছে। কিন্তু ছেলেটি সেটা বুঝল না। স্বপ্নাশিসের পাশে হাঁটতে লাগলো। ঠিক তখনই আহির প্ল্যাটফর্মে ঢুকলো। স্বপ্নাশিসের পাশে মনে হলো ঠিক সেদিনের মতোই তাজা দেখাচ্ছে ওকে। আর তারপরে কপালে লাগানো ছোট্ট ব্যান্ডেড নজরে এলো। সেটা খুব খারাপ লাগতো যদি আহির একা থাকতো। ওর পাশে একটি লম্বা ছেলে গল্প করতে করতে আসছে। ছেলেটিকে দেখতে অনেকটা অক্ষয় কুমারের মতো। আহির মুখ তুলে বোর্ড দেখে কিছু একটা বলল ছেলেটিকে। ছেলেটি হাসলো। স্বপ্নাশিস ভেবে পাচ্ছিল না কি করবে। এই অক্ষয় কুমারও কি শ্যামনগরের ছেলে? আহিরের সঙ্গে ওর কি সম্পর্ক? এখান থেকে চুপচাপ চলে যাওয়াই ভালো বোধ হয়। এই আহির! পাশ থেকে চিৎকারটা ছুটে যেতে অবাক হয়ে তাকালো সে। তার সঙ্গে লেগে থাকা ছেলেটা হাত নেড়ে আহিরকে ডাকছে। আহির তাকালো। ওর চোখে বেশ খুশি ফুটে উঠল যেন। দ্রুত এগিয়ে আসছিল। সঙ্গের ছেলেটা কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে রইল একই জায়গায়। কিরে বাপি, তুই এখানে? এমনি বেড়াতে এলাম। টিটি ধরলে বুঝতে পারবি। ধ্যাত,
সমীরের মান্থলি নিয়ে এসেছি। একে দেখ, চিনতে পারছিস? আহির যে আগে লক্ষ্যই করেনি এমন ভঙ্গিতে দেখল। দেখে ঘাড় নেড়ে না বলল। সঙ্গে সঙ্গে মনটা কিরকম নিস্তেজ হয়ে গেল স্বপ্নাশিসের। তোর কপালে ব্যান্ডেড লাগাতে হয়েছে কেন? হো, বুঝতে পেরেছি। কিন্তু ওভাবে বলছিস কেন? অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। আমি যদি অসতর্ক হয়ে না দাঁড়াতাম তাহলে বলটা লাগতো না। কথাটা শেষ করে স্বপ্নাশিসের দিকে আহির এমনভাবে তাকালো যেন দোষটা তারই। স্বপ্নাশিস কথা খুঁজে পাচ্ছিল না। বাপি জিজ্ঞাসা করলো, তোর সঙ্গে কে এসেছে? চিনি না, হাসলো আহির। চিনি না মানে? ট্রাম থেকে নেমে হেঁটে আসছি, সঙ্গে এসে জুটলো, গায়ে পড়ে আলাপ করলো। তুই অ্যালাউ করলি? বাহ, যতক্ষণ না আমার সঙ্গে অভদ্র ব্যবহার করছে ততক্ষণ আপত্তি করব কেন? তাছাড়া কেউ একজন সঙ্গে থাকলে আর কেউ বিরক্ত করতে আসে না। প্ল্যাটফর্মে ঢুকে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে যা শিখেছি সব ভুলে যাব। ও বোকার মতো হাসলো, আর তখনই তুই ডাকলি। ঘড়ি দেখলো আহির। এখনো ট্রেনটা আসেনি কেন? এসে যাবে, আমার খুব খিদে পেয়েছে, খাওয়াবি? বাপি জিজ্ঞাসা করলো। আমাকে দেখলেই তোর খিদে পায় না? মাথা নাড়ল আহির। আমি এই ট্রেন মিস করব না, কলেজ স্ট্রিট গিয়েছিলাম বলে আগে ট্রেনটা ধরতে পারিনি। তুই মাইরে ভীষণ নিষ্ঠুর। উপরের রেস্টুরেন্টে গেলে সিগারেট খেতে পারতাম। এখানে খা। দূর, কে না কে দেখবে, ঠিক খবর পৌঁছে যাবে পাড়ায়। ওহ, ঠিক আছে, এর পরের নৈহাটিটা ধরবো কিন্তু, চল। সঙ্গে সঙ্গে বাপি পা বাড়ালো। স্বপ্নাশিস দাঁড়িয়েছিল চুপচাপ। ঘাড় ঘুরিয়ে আহির জিজ্ঞাসা করলো, আপনি যাবেন না? আমি খানিক আগে ভাত খেয়ে বেরিয়েছি। ও, কোনো কাজ না থাকলে চা খেতে তো আসতে পারেন। আগ বাড়িয়ে যেতে পারছিল না স্বপ্নাশিস। আমন্ত্রণ পেয়ে আনন্দিত হলো। ওরা প্ল্যাটফর্মের বাইরে এসে দোতলার সিঁড়ির মুখে পৌঁছানো মাত্র বাপি বলল, তোরা এগো, আমি সিগারেট নিয়ে আসছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় আহির জিজ্ঞাসা করলো, আপনি কি কোথাও যাচ্ছেন? না তো, কেন? বাহ, লোকে শুধু শুধু প্ল্যাটফর্মের দিকে দাঁড়িয়ে থাকে নাকি? স্বপ্নাশিস অস্বস্তিতে পড়ল। সত্যি কথা কি এই অবস্থায় বলা যায়? আমি ভাবলাম আবার কোনো বন্ধুর সঙ্গে খেলতে যাচ্ছেন কোথাও। না, আমি ওই খেপ খেলতে আর যাব না। খেপ মানে? ওটা একটা চালু কথা। পয়সা নিয়ে অন্য টিমে একাধবার খেলে দেওয়াকে খেপ খেলা বলা হয়। পয়সা না পেলে আক্ষেপ। সেদিন শ্যামনগরে খেপ খেলছিলেন? না, আক্ষেপ। টাকা পাইনি, খেলা ভণ্ডুল হয়ে গিয়েছিল বলে ওরা টাকা দেয়নি। আপনি কি শুধুই ক্রিকেট খেলেন? না, কলেজেও পড়ি। সেদিন আপনার বন্ধু বলছিল আপনি বেঙ্গলে খেলবেন, তাই? চমকে তাকালো স্বপ্নাশিস। ওরা ততক্ষণে রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছিল। সে অবাক হয়ে বলল, শ্যামনগরে যাওয়ার সময় আমরা যে একটা কামরায় ছিলাম সেটা মনে আছে আপনার? কেন থাকবে না, আপনারা তো সবাইকে শুনিয়ে শুনিয়ে কথা বলছিলেন। এখন রেস্টুরেন্ট মোটেই ফাঁকা নয়। প্রতিটি টেবিলেই অল্প বয়সী ছেলে মেয়েদের ভিড়। তাদের ভাবগতিক দেখে মনে হচ্ছিল না ওঠার ইচ্ছে আছে। আহির বলল, যা, বাপির আর বসে খাওয়া হলো না। একটা কথা বলবো? নিশ্চয়ই। আপনি তো আগে কখনো আমাকে দেখেননি, নামও জানেন কিনা জানি না। ট্রেনে খানিকটা সময় এক কামরায় ছিলাম। শুধু তার জন্য আমার উপর অতটা রেগে গিয়েছিলেন কেন? আহির স্পষ্ট চোখে তাকালো। রেগে গিয়েছিলাম? হ্যাঁ, না হলে প্রতিটি বলকে আমার ব্যালকনিতে পাঠাবার চেষ্টা করতেন না। শুধু ওই চেষ্টার জন্য অন্যদিকে পাঠালে যে বলে রান পেতেন, সেই বল আমার দিকে পাঠাতে চেষ্টা করে পাননি। আপনি অস্বীকার করতে পারেন? শরীর বরফ হয়ে যাচ্ছিল স্বপ্নাশিসের। কোনো মতে বলল, বিশ্বাস করুন, আপনার উপর আমার কোনো রাগ নেই, রাগ থাকার কোনো কারণও নেই। আমারও তো তাই বক্তব্য। বাপি এলো। কিরে, জায়গা নেই? না, হাউসফুল। বাপি তাকালো। কোনার এক টেবিলে দুটো ছেলে মেয়ে মগ্ন হয়ে কথা বলে চলেছে। সেদিকে তাকিয়ে বলল, কি এত গল্প করছে ওরা? তোর কি? পাশে 3টে চেয়ার খালি রয়েছে, চল গিয়ে জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবি? আমরা বসতে পারি কিনা? দাঁড়িয়ে তো খাওয়া যায় না। তাই আপনারা যদি গভীর ষড়যন্ত্রের প্ল্যান না করেন তাহলে এই টেবিলে বসতে পারি, ব্যাস। আয় তোরা। স্বপ্নাশিস দেখলো বাপি জায়গা দখল করলো। ছেলেটাকে প্রথম প্রথম যত বোকা মনে হয়েছিল, আদতে তা নয়। আলাপ করার সময় নিশ্চয়ই একটু ভান করেছিল। বাপি হাত নেড়ে ডাকতেই ওরা এগিয়ে গিয়ে চেয়ারে বসলো। বসতেই বাপি আহিরকে জিজ্ঞেস করলো,
এই, তুই কখনো প্রেমে পড়েছিস? তার মানে? আমি তো পড়িনি, তাই পড়লে কেমন লাগে জানতে খুব ইচ্ছে হয়। খুব সরল সরল গলায় বলল বাপি। মুখে এক ফোঁটা কৌতুক নেই। টেবিলটা যাদের দখলে ছিল সেই ছেলে মেয়ে দুটো খুব অস্বস্তিতে পড়েছে প্রশ্নটা শুনে। বুঝতে পারল স্বপ্নাশিস। আহির বলল, তোর মতো একটা উল্লুকের প্রেমে কোনো মেয়ে পড়বে না, এটাই তো স্বাভাবিক। তুই আমাকে উল্লুক বললি? রেগে গেল বাপি। ঠিক বলেছি। তুই কখনো উল্লুক দেখেছিস? জবাব দিতে গিয়ে ভাবতে লাগলো বাপি। তারপর স্বপ্নাশিস জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি উল্লুক দেখেছেন? কিরকম দেখতে? ভাল্লুকের মতো? আহির হাসলো শব্দ করে। আয়নার সামনে গিয়ে দাঁড়া, দেখতে পাবি। এটা জমা থাকলো, বদলা নেব এক সময়। কিন্তু পাবলিক অর্ডার নিতে আসছে না কেন? কি খাবি তুই? এখন সব পাওয়া যাবে। টোস্ট আর চা। আমি শুধু চা, স্বপ্নাশিস বলল। বাপি চলে গেল কাউন্টারে অর্ডার দিতে। আহির বলল, ও একটু বেশি কথা বলে, কিন্তু মন খুব ভালো। আপনাদের আগে থেকেই পরিচয় ছিল? না, আজই আলাপ হলো। ওই এসে আলাপ করলো। কি বলল? ওই সেদিন খেলার কথা, আপনাকে আমি মেরেছিলাম। আপনি আমাকে মারেননি। একটু আগে আপনি বললেন আপনাকে লক্ষ্য করে বল হিট করেছি। আপনি দেখছি খুব ঝগড়ুটে। বাপি ফিরে এলো। যতক্ষণ ওরা রেস্টুরেন্টে ছিল ততক্ষণ বাপি কথা বলে গিয়েছে। আহির তাকে থামাবার চেষ্টা করেও পারেনি। খাবার এসেছে, শেষ হয়েছে, তারপরে বিল। পকেটে হাত দিয়েছিল স্বপ্নাশিস এবং তখনই মনে পড়েছিল মাত্র 10 টাকা রয়েছে। ওই টাকায় হয়তো এখনকার বিল মেটানো যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে বাপি বাধা দিল। না দাদা, আপনি নয়, আপনাকে অন্য একদিন বধ করব। আজ আহির দাম দেবে, তাই কথা হয়ে আছে। স্বস্তি পেল স্বপ্নাশিস। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিচে নামতে আহির বলল, তাড়াতাড়ি পা চালা, ট্রেন ছেড়ে দেবে। ওরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। ওদের সঙ্গে খানিকটা হেঁটে থেমে গেল স্বপ্নাশিস। সে কেন যাচ্ছে? তার তো যাওয়ার কথা নয়। তাকে থামতে দেখে আহির দাঁড়ালো। আমি বিদ্যাসাগর মর্নিংয়ে পড়ি, ইচ্ছে হলে ওখানে আসতে পারেন, বলেই ছুট লাগালো। ট্রেনটাকে ওদের তুলে নিয়ে চলে যেতে দেখলো স্বপ্নাশিস। গার্ডের কামরা মিলিয়ে গেলেই মনে হলো পুরো স্টেশন ফাঁকা। এতক্ষণ যে জীবনটা টগবগিয়ে উঠেছিল তা চলে যাচ্ছে শ্যামনগরে। চারপাশের মানুষজন, মাইকের আওয়াজ, সব যেন নিস্তব্ধ হয়ে গেল তার কাছে। অথচ তার ভালো লাগছিল। আহির। আহির মানে কি? শব্দটা খুব চেনা চেনা, অথচ অর্থটা তার জানা নেই। কিন্তু তার মনে হলো আজ, এখন থেকে তার জীবনটা অন্যরকম হয়ে গেল। খানিকটা প্ল্যাটফর্ম দৌড়ের ভঙ্গিতে এগিয়ে গিয়ে সে হাত চালালো। ছিমছাম একটা স্কোয়ার কাট। বিকেলে বেশ কিছুটা সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পর হরিমাধবদা বললেন, কাল থেকে তোদের কয়েকজনকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। ম্যাচ না থাকলে 4 জন করে সপ্তাহে 2 দিন যাবি। মোহনবাগান লেনের অশোক গাঙ্গুলির বাড়িতে একটা ভালো জিমনেশিয়াম করেছে। ও আমাকে কথা দিয়েছে তোদের 2 ঘন্টা করে ব্যবহার করতে দিবে। ঠিক আছে? একটা ভালো জিমের অভাব অনেক দিনের। হরিমাধবদা প্রায়ই সে কথা বলেন। বিদেশে, এমনকি বোম্বাইতেও প্লেয়াররা নিয়মিত জিমে যায়। খবরটা শুনে ওদের প্রত্যেকেই খুশি হলো। আজকাল ক্রিকেট আর দুধ ভাত খেলা নয়। একজন ব্যাটসম্যান কত রান করলো সেটাও যেমন লক্ষ্য করা হয়, কত রান বাঁচালো সেটাও হিসেবে আনা হয়। তাই একজন ভালো ফিল্ডারের শরীর ফুটবলার বা হকি প্লেয়ারের মতোই গতিশীল হতে হবে। শরীরের কোনো অংশেই জড়তা থাকলে চলবে না। পঙ্কজ রায়, ভিনু মানকড় ব্যাটে যত রান পেয়েছেন তার সিকি রান বিপক্ষকে দিয়েছেন ফিল্ডিংয়ের দুর্বলতার জন্য। 50 রান করা ব্যাটসম্যানের হাত গলে 2 বার বল বেরিয়ে গেলে টিম থেকে বাদ হয়ে যাওয়া আজ খুব স্বাভাবিক ঘটনা, যা 30 বছর আগে ভাবাই যেত না। প্র্যাকটিস শেষ করে সুব্রতর পাশে বসেছিল স্বপ্নাশিস। আজ খুব খিদে পাচ্ছে। এখনো ছুটে বাড়িতে গেলে বিকেলের জলখাবার পেলেও পাওয়া যেতে পারে। সে সুব্রতকে বলল, এই, তোর কাছে টাকা আছে? কেন? খিদে পেয়েছে, খেতাম। কি খাবি? রোল। ফরে পুকুরের মোড়ে সেই দোকানটায় চল। পেছন থেকে হরিমাধবদার গলা পাওয়া গেল, না না, ওসব খেতে যাস না। খিদে পেয়েছে যখন, তখন আমার ওখানে চল, আয়। ওরা একটু অবাক হলো। সাধারণত কাউকে বাড়িতে ডাকেন না হরিমাধবদা।
ভাইয়ের সঙ্গে থাকেন জানা ছিল, কিন্তু হরিমাধবদার দুটো ঘর একদম আলাদা। ওদের বসতে বলে পাশের ঘরে চলে গেলেন। ঘরের ৩টে আলমারি জুড়ে বই আর বই, এবং সবগুলোই ক্রিকেট নিয়ে। বাংলা এবং ইংরেজি বইগুলোতে ক্রিকেট জীবন ঠাসাঠাসি হয়ে রয়েছে। ওপাশে একটা রেকর্ড প্লেয়ার। স্বপ্নাশিসে এগিয়ে গেল। টেপ রেকর্ডার এসে রেকর্ড প্লেয়ারের জায়গা দখল করে নিয়েছে। আজকাল আর কাউকে রেকর্ড বাজাতে দেখা যায় না। কৌতূহলী হয়ে রেকর্ডের স্টক দেখছিল সে। সুব্রত পেছন থেকে বলল, হাত দিস না, দেখলে রেগে যাবে। আমাদের বাড়িতেও ওসব আছে। হেমন্ত, সন্ধ্যা, মানবেন্দ্র, বাবা এখনো শোনে। তোদের বাড়িতে নেই? বাবা সঙ্গীত ভালোবাসেন এমন প্রমাণ এখনো পাইনি। তোর বাবা ফুল বা শিশুকে ভালোবাসেন? সেরকম কিছু দেখেছি বলে মনে পড়ে না। তাহলে তো ভদ্রলোক মানুষ খুন করতে পারেন। বলেই খুক খুক করে কাশলো সুব্রত। কথাটা শুনতে ভালো না লাগলেও প্রতিবাদ করল না স্বপ্নাশিস, কারণ ওই বিখ্যাত লাইনটা তার জানা। রেকর্ড দেখতে দেখতে সে আবিষ্কার করলো ওগুলোর সবকটাই শাস্ত্রীয় সঙ্গীতের, হয় খেয়াল, নয় সেতার কিংবা সরোদের। এই ব্যাপারটা সে বিন্দু বিসর্গ বোঝে না। এই সময় হরিমাধবদা ঘরে এলেন। রেকর্ড দেখছো? ক্লাসিক্যালে ইন্টারেস্ট আছে? ওরে বাবা, সুব্রত বলল, ওসব বুঝতেই পারি না। বুঝতে চেষ্টা করো না বলে। ধরো খুব ভোরে কেউ হায়রো বাজাচ্ছে সানাইয়ে। প্রকৃতির দিকে তাকালে তোমার মনে আনন্দ আসবে। দেখবে কানে যা শুনছো আর চোখে যা দেখছো তা কি করে একাকার হয়ে যাচ্ছে। দিন রাতের বিভিন্ন সময় অনুযায়ী এক এক রকমের রাগ রাগিনী। তাছাড়া ঋতু অনুযায়ী, মনের অনুভূতি অনুযায়ী, এসব বিশ্বাস সমুদ্রের মতো। একবার ইন্টারেস্ট পেলে সাঁতার না কেটে উপায় নেই। এই রেকর্ডটা শোনো। হরিমাধবদা একটা রেকর্ড চালু করলেন। বাজনা শুরু হলো। তোমাদের কোনো অস্বস্তি হচ্ছে? স্বপ্নাশিস অবাক হলো। কিরকম? এটা এখন বাজার কথা নয়। এখন কেউ আহির ভাইরও বাজাবে না। ভোরের সুর সন্ধ্যায় বাজলে অস্বস্তি হবেই। চমকে তাকালো স্বপ্নাশিস। কি বাজাবে না বললেন? আহির ভাইরও। আহির মানে কি? কিরকম রিমঝিম সুর বাজতে লাগলো স্বপ্নাশিসের রক্তে। আমার যতদূর মনে হয় আরম্ভ বা প্রথম, এরকম কিছু হবে। স্বপ্নাশিসের মনে সেই ঝকমকে মুখটি চলকে উঠল। এখন এই মুহূর্তে সে ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়ির সামনের মাঠ দেখছে। এখন কি শ্যামনগরের সন্ধে নেমে গেছে? আজ সে এমন কোনো ব্যবহার করেনি যাতে মনে হয় স্বপ্নাশিস সম্পর্কে আলাদা কোনো ভাবনা ভাবতে পারে। তাই কি? যে ছেলেটা ওর সঙ্গে কথা বলতে বলতে প্ল্যাটফর্মে ঢুকছিল, তাকে নিশ্চয়ই কলেজে দেখা করতে বলেনি। কাজের লোক এই সময় চিকেন চাউমিন নিয়ে এলে সাগ্রহে হাত বাড়ালো স্বপ্নাশিস। বাড়িতে ফিরে স্বপ্নাশিস দেখলো বাইরের দরজা বন্ধ। এরকম সচরাচর হয় না। পিতৃদেব এই সময় বাইরের ঘরের ইজি চেয়ার দখল করে সেন চোখে জগৎ দেখেন। আজ হঠাৎ কোথায় গেলেন তিনি বুঝতে না পেরে কড়া নাড়ল সে। এ বাড়িতে কলিং বেল নেই। কেন নেই সেই প্রশ্ন কেউ কখনো তোলেনি। খানিক বাদে কেলোর মা দরজা খুলে বলল, কানের মাথা খাবে নাকি? অত জোরে বাজাচ্ছ। বাবা কোথায়? তোমার মাসি এসেছিল, তাকে পাতাল রেলে পৌঁছে দিতে গেছেন। মাসি? আমার আবার মাসি আছে নাকি? আমি তো এ বাড়িতে ঢোকার পর দেখিনি। তুমি না দেখলে আমি দেখব কি করে? কোথায় থাকে? তা জানি না। এই ঘরে বসে বাবুর সঙ্গে কত কথা। এমনিতে গলা থেকে হাঁড়ির আওয়াজ বের হয়, আর আজ কত সুর বাজলো। বাবুর গলা বললে চেনাই যাচ্ছিল না। চা বিস্কুট দিতে হলো। যাওয়ার সময় বাবা বলে গেলেন, কেলোর মা, ছেলেদের মাসি এদিকের পথঘাট ঠিক চেনে না, পাতাল রেলে নামিয়ে দিয়ে আসি। কেলোর মা কথা শেষ করে দুমদাম পা ফেলে ভেতরে চলে গেল। ব্যাপারটা যে সে ঠিক পছন্দ করেনি তা পরিষ্কার। কোনো মহিলা আত্মীয়া জ্ঞান হবার পরে এ বাড়িতে পা দেয়নি। তাহলে এই মাসি কোত্থেকে এলেন? তিনি নিশ্চয়ই এমন কেউ যাকে দেখে পিতৃদেবের চরিত্র বদলে গেল। তিনি নিজে না বললে উত্তরটা জানা যাবে না যখন, তখন এ নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। ভেতরে যাবার জন্য পা বাড়াতেই চোখ পড়ল খবরের কাগজটা টেবিলে রয়ে গেছে। আজ তালে গোলে ভুলেই গিয়েছিল ওটার কথা। কাগজটাকে তুলে নিয়ে নিজের ঘরে ঢুকে আলো জ্বালল স্বপ্নাশিস। পেছনের পাতা জুড়ে খেলার খবর। তন্ন তন্ন করে খুঁজে সে কোনো খবরই দেখতে পেল না। শুধু এক জায়গায় কলকাতার ক্রিকেট বলে গতকাল কারা জিতেছে বা কারা হেরেছে তাদের নাম দেয়া আছে।
খেলা সম্পর্কে বা কোনো খেলোয়াড় সম্পর্কে একটাও লাইন নেই। কাগজের অন্য পাতাগুলো দেখলো স্বপ্নাশিস। আশ্চর্য, তাহলে পিতৃদেব আজ সকালে অত ডিটেলস বললেন কি করে? বাড়িতে এটা ছাড়া অন্য কাগজ আসে না যে তিনি তাতে পড়বেন, অথবা বাড়ির বাইরেও পা দেননি। কাল কেউ নিশ্চয়ই তাকে বলে যায়নি খেলার বিবরণ। সে কেলোর মাকে ডেকে জিজ্ঞাসা করলো, বাবা কি কাল সারাদিন বাড়িতে ছিল? না, সকালে খেয়ে দিয়ে বেরিয়েছিল, বিকেলে ফিরেছে। কোথায় গিয়েছিল কিছু বলেছে? না তো, হয়তো ওই মাসির বাড়িতে গিয়েছিল। 50 বছরের মেয়ে ছেলে রঙিন শাড়ি পরে মুখে রং মেখে বিবি সেজে এসেছে। ছি, বাজে বকো না তো। জিজ্ঞাসা করছি এক, বলছো আরেক। কি জিজ্ঞাসা করছো? কিছু না, যাও। স্বপ্নাশিস ভাবতে পারছিল না। হতেই পারে না, পিতৃদেব তার খেলা দেখতে মাঠে যেতে পারেন না, জীবনে যাননি। তাহলে অত সব জানলেন কি করে? বালিশে মাথা রেখে একটু বিশ্রাম নিয়ে পড়তে বসবে বলে ভেবেছিল সে। দেবাশিসের ঠেলায় ঘুম ভাঙল। দেবাশিস বলল, চল, খেতে দিয়েছে। ধর্মড়িয়ে উঠে বসে জিজ্ঞাসা করলো স্বপ্নাশিস, বাবা? উত্তরটা পাবার আগে বিদ্যাসাগরের চটির আওয়াজ শোনা গেল। 24 ঘন্টার মধ্যে এই সময়টাই সবচেয়ে খারাপ। তিনজনকে একসঙ্গে খেতে বসতে হয়। খাওয়ার সময় জিভে শব্দ করা সম্পূর্ণ নিষেধ। প্রতিটি গ্রাস ভালো করে চিবিয়ে খেতে হবে। পছন্দ হচ্ছে না বলে কোনো খাবার না খাওয়া চলবে না। বইপত্র নিয়ে খাবার টেবিলে বসা আইন বিরুদ্ধ। প্রয়োজন হলে পিতৃদেব কথা বলবেন, সবাইকে শুনতে হবে। খাওয়া শেষ হলে চেয়ার ছেড়ে চলে আসা ঘোরতর অন্যায়। তাই গোগ্রাসে গিলেও ওই সময়টা শেষ হবার জন্য হা পিত্তেশ করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। স্বপ্নাশিস দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। পিতৃদেব ইতিমধ্যেই তার জায়গায় পৌঁছে গিয়েছেন। দুই ভাই দুদিকে বসা মাত্র আজ কেলোর মা খাবার পরিবেশন করতে লাগলো। এত রাত পর্যন্ত তার থাকার কথা নয়। অন্যদিন দাদা খাবার পরিবেশন করে ভক্তি ভরে। আজ কেলোর মায়ের কি হলো? খাবার মুখে দিয়ে পিতৃদেব বললেন, বড্ড একঘেয়ে রান্না, এই জন্য লোকে মাঝে মাঝে রাঁধুনি চেঞ্জ করে। কেলোর মাকে দিয়ে আর চলে না। কেলোর মা একটু দূরে দাঁড়িয়েছিল, তার চোখ বড় হয়ে গেল এবং তারপরই তার কণ্ঠস্বর শোনা গেল, হঠাৎ আমার রান্না খারাপ হয়ে গেল কেন? এতদিন বলেননি, আজ বলছেন। হে, আমি মানব না। এই বাহানা দেখিয়ে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিলে আমি গঙ্গায় ডুবে মরব। মা মরার আগে বলেছিল, কেলোর মা, এ বাড়ি ছেড়ে যাস না কোথাও। কত লোক বেশি মাইনে দিয়ে টানতে চেয়েছিল, আমি এ বাড়ির কাজ ছেড়েছি? কাজ ছাড়ার কথা তো কেউ বলেনি। যেমন আছো তেমন থাকবে। আমি না হয় আরেকটা রান্নার লোক রেখে দেব, এতে তো কোনো অসুবিধে নেই। আমার কোন রান্নাটা খারাপ হয়েছে? হ্যাঁ, ছেলেরা বলুক, তারাও তো খাচ্ছে। কি গো, আমার রান্না খারাপ লাগছে? দুপা এগিয়ে এসে প্রশ্ন করল কেলোর মা। দেবাশিসের মাথা প্রায় টেবিলের কাছে নেমে গেল। স্বপ্নাশিস চোখ বন্ধ করল। পিতৃদেবের মতের বিরুদ্ধে কিছু বললে বিপদে পড়তে হবে, এটা জানা কথা। বাঁ হাতটা অবহেলায় নাড়লেন পিতৃদেব। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ছাড়াচ্ছি না, যা পারো রেঁধে যাও। আর শোনো, কথায় কথায় এদের মরা মায়ের কথা তুলো না। তিনি তোমার কানে কানে এত কথা বলে গিয়েছেন যে আমি হিসেব রাখতে পারছি না। কেলোর মা চুপ করে গেল। কিছুক্ষণ নিঃশব্দে খাওয়া চলল। হঠাৎ পিতৃদেব বললেন, আজ তোমাদের মাসিমা এসেছিলেন। দিল্লিতে থাকতেন ওরা। তোমার মায়ের মাসতুতো বোন। আমার বিয়ের সময় তাকে একটিবার দেখেছিলাম। স্বামী বড় চাকুরে ছিলেন। তিনি গত হওয়ায় কলকাতায় চলে এসেছিলেন। তোমাদের মামার বাড়ির সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই, তবু তিনি এলেন। দেবাশিসের সম্ভবত মুখ ফসকে বেরিয়ে এলো, মাসিমা আমাদের? সঙ্গে সঙ্গে পিতৃদেবের মুখ হিটলারের মতো হয়ে গেল। আমি কি কেলোর মাসির কথা বলছি? এই বুদ্ধি নিয়ে তুমি ডাক্তারি করবে কি করে? সঙ্গে সঙ্গে দেবাশিস গুটিয়ে গেল, আই এম সরি। পিতৃদেব আজ সহজেই সহজ হয়ে গেলেন। এটা ব্যতিক্রম ঘটনা। এটা ব্যতিক্রম ঘটনা। তোমাদের কথা জিজ্ঞাসা করছিলেন। সন্তান হয়নি, তাই অন্তর সাহারা হয়ে আছে। স্বপ্নাশিস চুপচাপ শুনছিল। হঠাৎ জিজ্ঞাসা করে বসলো, আবার আসবেন? দক্ষিণে থাকে তো, তবে এখন পাতাল রেল হয়ে গিয়েছে, সময় কম লাগবে। তবে এবার আমাদের উচিত রিটার্ন ভিজিট দেয়া। তোমরা দুই ভাই গিয়ে প্রণাম করে এসো একদিন। এরপর আর কথাবার্তা নেই। খাওয়া শেষ হলে দেবাশিস ভাইয়ের ঘরে গেল। কেলোর মা সত্যি বাজে রাঁধে।
তা হোক, এই বয়সে কাজ চলে গেলে বেচারা কি করবে? বাবা তো বললেন কাজ ছাড়াবেন না। ওর অনেক সমস্যা, ওর ছেলে প্রেম করে বেড়াচ্ছে। তুই জানলি কি করে? কেলোর মা আমাকে মেয়েটার চিঠি দেখিয়েছে। সর্বনাশ, তুই ওসব দেখিস না স্বপ্ন। বাবা শুনলে খুব রাগ করবেন। ওরা নিচু ক্লাসের লোক, প্রেম ট্রেম যা করার ওরা করুক। তার মানে প্রেম কি শুধু নিচু ক্লাসের লোক করে? রোমিও জুলিয়েট, লায়লা মজনু, রাধাকৃষ্ণ, সুভাষচন্দ্র এমিলি, এরা সবাই কি নিচু ক্লাসের মানুষ? ওহ, তুই ভীষণ আর্গুমেন্ট করিস। বিবেকানন্দের জীবনীটা ভালো করে পড়িস। ব্রহ্মচর্যই হচ্ছে শেষ কথা। মেয়েদের সবসময় মাতৃরূপে চিন্তা করবি। মা তো বাবার স্ত্রী, প্রেমিকা। ইডিয়েট, আমি সেই মায়ের কথা বলছি না। জগৎ জননী রূপ জানিস? তোরা একটা মেয়ের কথা মনে এলেই তার শরীরের কথা ভাবিস, কিন্তু কোনো মেয়ের শরীর ওপেন করলে দেখতে পেতিস রক্ত, মাংস, চর্বি আর হাড় ছাড়া কিছুই নেই। আর সেগুলোর অবস্থান ছেলেদের চেয়ে অনেক জটিল। না না, তোর কথাবার্তা আমার ভালো লাগছে না। বাবার কথা মনে রাখ। মা চলে যাওয়ার সময় তুই এইটুকু ছিলি। নিজের সব সুখ বিসর্জন দিয়ে তোকে মানুষ করেছেন ব্রহ্মচারীর মতো। যে কোনো সন্তানের কাছে পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। তিনি যদি চান আমরা ব্রহ্মচারীর মতো বাস করি, তাই করব। সত্যিকারের সুখী জীবন, শান্তির জীবন যদি চাস, তাহলে বন্ধনমুক্ত হয়ে থাকতে হবে। আশ্চর্য, তুই আমাকে এত জ্ঞান দিচ্ছিস কেন? তোর মধ্যে দুর্বলতা ঢুকেছে। আমি পড়েছি ক্রিকেটারদের চারপাশে মেয়েরা ঘুরঘুর করে। একদম পাত্তা দিবি না। কেলোরা প্রেম করুক, উচ্ছন্নে যাক। দেবাশিস কথা শেষ করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। পরের ম্যাচে আবার সেঞ্চুরি, 132 নট আউট। ওপেন করতে এসে 7 উইকেট পর্যন্ত 80 বলে ওই রান। দল জিতল 23 রানে। হরিমাধবদা জড়িয়ে ধরেছিলেন। থার্ড স্লিপে ফিল্ড করে 3টে চমৎকার ক্যাচ ধরার জন্য তিনি এতটাই উৎফুল্ল যে সাগরে নিয়ে গিয়ে খাইয়ে দিলেন স্বপ্নাশিসকে। খেতে খেতে বললেন, জানিস স্বপ্ন, আমার জীবনেও একটা স্বপ্ন আছে। অনেক অপমান, কষ্ট, দুঃখ মুছে ফেলার স্বপ্ন। এই এত বছর ধরে আমি চেষ্টা করে চলেছি, পূর্ণ হয়নি। হ্যাঁ, আমি অনেক রঞ্জি প্লেয়ার তৈরি করে দিয়েছি, কিন্তু তারা সুযোগ পাওয়া মাত্র আমাকে ছেড়ে গিয়েছে। হরিমাধবদার মুখ দেখে কষ্ট হলো স্বপ্নাশিসের। কি স্বপ্ন আপনার? একই সঙ্গে লিগ এবং নকআউট জিতব। যে দুটো টিম কলকাতায় রাজত্ব করে, তাদের উপরে আমাদের ক্লাবকে তুলে দেব। এই দুটো ক্লাব ছাড়া আর একটা ক্লাব রাজত্ব করতো আমাদের সময়ে। ওদের ক্লিকবাজিতে আমাকে দল থেকে বাদ পড়তে হয়েছিল। যাকে আজ জেতার পর আমরা এখন 2 নম্বরে। বাকি দুটো ম্যাচ যদি জিততে পারি, তাহলে একটা সুযোগ আসবে। লিগ পেতেই হবে আমাদের। আজ যে ম্যাচ তুই খেললি, ঠিক সেই খেলা খেলতে হবে। সুব্রতকে আজ খেলালেন না কেন? দুটো ম্যাচের জন্য ওকে সাসপেন্ড করেছিলাম। ও কখনো সিরিয়াস নয়, বেশি দিন টিকতে পারবে না। সুব্রতর বদলে হিমাদ্রি কি খারাপ খেলেছে? খেলেনি, তবে পরের ম্যাচে ওকে নামাবো। স্বপ্ন, টাকার জন্য খেপ খেলিস না। আমি কথা দিয়েছি আপনাকে। সেই সন্ধেবেলাটা ঘটনাটা ঘটল। পিতৃদেবের ডাক আসতে তার বসার ঘরে গিয়ে দেখলো দুজন ভদ্রলোক বসে আছেন। ঘরে ঢোকা মাত্র একজন বলল, এসো এসো, আমরা তোমার সঙ্গে ফাইনাল করতে এলাম ভাই। কি ব্যাপারে? মিনমিন করলো স্বপ্নাশিস। নিজেদের টিমের নাম করলো একজন। এই টিম এখন 1 নম্বরে। বললেন, সামনের সিজনে তুমি আমাদের টিমে খেলবে। 10,000 টাকা পাবে আর চাকরির ব্যবস্থা হবে। তোমার ভবিষ্যতের দায়িত্ব আমরা নিচ্ছি। পিতৃদেব বললেন, সে কি, এই খেলা খেলে এত পাওয়া যায়? আমরা দিচ্ছি, কিন্তু তার বদলে আমাদের অনুরোধ আছে। অনুরোধ? পিতৃদেব জানতে চাইলেন। হ্যাঁ, ওদের আর দুটো ম্যাচ বাকি। ও যেন দুটো ম্যাচে 20-র বেশি রান না করে, ব্যাস। ও না দাঁড়ালে দল ভেঙে পড়বে। হরিমাধবকে আর চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখতে হবে না। এইটুকু করলেই চলবে। আমি ইচ্ছে করে আউট হব? হাঁ হয়ে গেল স্বপ্নাশিস। ওই আর কি, তোমার পারফরমেন্স খারাপ হলে আমাদের চ্যাম্পিয়ন হওয়া আটকাবে না। ওহো, বুঝতে পারোনি? তুমি ভাবছো স্কোর না করতে পারলে বেঙ্গল টিমে তোমার কথা ভাবা হবে না? নো, নট এট অল। আজ সন্ধ্যায় ঠিক হয়ে গেছে কাদের ডাকা হবে। লিস্টে তুমিও আছো। অবশ্য লিস্টে থাকলে ফাইনাল সিলেকশনে যে থাকবে তার কোনো মানে নেই।
কিন্তু আমরা কথা দিচ্ছি তোমাকে এবছর রঞ্জি খেলাবই। কি বলো, রাজি আছো? তাহলে অ্যাডভান্স দিয়ে যাই। আমি একটু ভেবে দেখি। এ নিয়ে ভাবার কি আছে? স্বপ্নাশিস অন্যদিকে তাকালো। তার মন কিছুতেই প্রস্তাব মেনে নিতে পারছিল না। এবার পিতৃদেব বললেন, অল্প বয়স, আপনারা বললেন আর ও হ্যাঁ বলে দেবে এমনটা আশা করা ঠিক নয়। ভাবুক, ওকে ভাবতে সময় দিন। ওকে, আপনার বাড়িতে ফোন আছে? না। ও, তাহলে আমরাই যোগাযোগ করব। নমস্কার। লোক দুটো চলে গেলে সে ভেতরে ফিরে যাচ্ছিল, কিন্তু পিতৃদেব তাকে ডাকলেন। ওরা 10,000 টাকা এবং চাকরি দিতে চাইছিল। তোমার কি মনে হয় এর চেয়ে বেশি পাওয়ার যোগ্যতা তোমার আছে? স্বপ্নাশিস মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো? আমি বোধহয় তোমার কাছে কিছু জানতে চাইছি। আমি জানি না। ওরা তোমাকে বেঙ্গল টিমে খেলানোর প্রতিশ্রুতি দিয়েছে, শুনেছ তো? হ্যাঁ। তাহলে রাজি হলে না কেন? আমাকে হরিমাধবদার সঙ্গে কথা বলতে হবে। কেন? তিনি আমার কোচ, তার কাছে আমি খেলা শিখেছি। মনে হলো এরা তোমার কোচের শত্রু। তাহলে এরা আমার বন্ধু নয়? বাহ, এই কারণে তুমি অনেক টাকা এবং সুযোগ হারাবে, তা ভেবেছ? আমি তো এখনো ছাত্র, টাকার কি দরকার? আর যদি ভালো খেলি তাহলে একদিন না একদিন সুযোগ পাবই। আমার থেকে 10 বছরের বড় হয়েও উৎপলদা এবার প্রথম ইন্ডিয়া খেলেছে। আমার তো অনেক সময় আছে। এসব ভাবছো কেন? হোয়াই? আপনি বলতেন প্রতিটি সন্তানের উচিত পিতা যেখানে থাকতে বাধ্য হয়েছেন সেখান থেকে এগিয়ে যাওয়া। দাদার কাছে শুনেছি যিনি শিক্ষা দেন তিনিও এক ধরনের পিতা। তাহলে হরিমাধবদার স্বপ্ন সার্থক করা আমার কর্তব্য। পিতৃদেব কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর বললেন, জুতোটা তোমার পায়ে ঠিক হয়েছে? তোমাকে তো পড়তে দেখি না। রোজ না পড়লে অভ্যস্ত হবে কি করে? আর হ্যাঁ, হরিমাধবকে বলবে আমি তার সঙ্গে কথা বলতে চাই। যাও। পরের ম্যাচেও সেঞ্চুরি, টিম জিতল। খবরের কাগজগুলো উচ্ছ্বসিত। তারা লিখল বেঙ্গল টিমে নতুন রক্ত চাই। আর এই জন্যই স্বপ্নাশিসের সুযোগ পাওয়া দরকার। স্বপ্নাশিস প্রমাণ করেছে নিজেকে। শেষ ম্যাচে জিতলে শ্যামবাজারের দল কলকাতার লিগ চ্যাম্পিয়ন হবে। এবং এটা সম্ভব হচ্ছে স্বপ্নাশিসের জন্য। স্বপ্নাশিস নিশ্চয়ই আগামী বছর শ্যামবাজারে খেলবে না, কিন্তু বেঙ্গল টিম অরুণ লালের পর একটি নির্ভরযোগ্য প্রারম্ভিক ব্যাটসম্যান পেল। রঞ্জি ট্রফির জোনাল ম্যাচে যাদের নেটে ডাকা হয়েছে তাদের মধ্যে স্বপ্নাশিসও রয়েছে। ময়দানে এখন ক্রিকেট নিয়ে বেশ উত্তেজনা রয়েছে। শেষ ম্যাচে শ্যামবাজার স্পোর্টিংকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবার শেষ ধাপে মুখোমুখি হবে 1 নম্বরের। এরকম ঘটনা অনেকদিন পর ঘটতে যাচ্ছে। খেলার দিন সকালে কাউকে প্র্যাকটিস করালেন না হরিমাধবদা। শুধু বললেন যে বল মারার নয় তা মারতে যাবে না। অফ স্টাম্পের বাইরের বলকে খোঁচা দেওয়া মানে আমার মাথায় আঘাত করা, এটা মনে রাখবি। একটা বলও যেন ফিল্ডিং এর সময় হাত গোলে বেরিয়ে না যায়, এভাবেই লড়বি। বাড়িতে ফিরতেই পিতৃদেবের সামনে ওদেরকে দেখতে পেল স্বপ্নাশিস। একজন বললেন, তুমি বেঙ্গল টিমে খেলছই, ভেতরের খবর দিলাম। দ্বিতীয়জন হাসলেন, আজ তাহলে অ্যাডভান্স নাও। পিতৃদেব বললেন, আপনাদের তো বলেছি হরিমাধবের সঙ্গে কথা না বলে ও কিছুই করবে না। আর এই সময় হরিমাধবকে ও বলতে পারছে না কিছু। আশ্চর্য, আপনি ওর গার্জিয়ান, হরিমাধব নয়। আমরা ওকে যেভাবে ব্যাক করতে পারবো হরিমাধব কখনো তা পারবে? নেভার। তাছাড়া আজ ও না খেললেই ভালো হয়। দ্বিতীয়জন বলল, না ভজুদা, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। বরং সেকেন্ড ওভারেই এলবি হয়ে গেলে ভালো হয়। বেশ, তাই হোক। তোমাদের টিম আজ না জিতলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। তোমার বন্ধুদের দুজন আমাদের সাহায্য করবে। বুঝতেই পারছো আমরা কোনো ঝুঁকিতে যেতে চাইছি না। তুমি আমাদের দলে খেললে দেখবে ইন্ডিয়া খেলার চান্স পেলেও পেয়ে যেতে পারো। শ্যামবাজারে থাকলে তুমি ডুবে যাবে। স্বপ্নাশিস চুপচাপ দাঁড়িয়েছিল। মাঠের বাইরে এই খেলার কথা সে এতকাল শুনে এসেছে, আজ সরাসরি দেখতে পেল। হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে সে বলল, আমাকে আমার মতো খেলতে দিন। তার মানে? প্রথমজন চমকে উঠল। পিতৃদেব বললেন, ও বলতে চাইছে সামনের বছর আপনারা ওর সঙ্গে কথা বলবেন। আমি বুঝতে পারছি না আপনারা এত ভয় পাচ্ছেন কেন। ও ভালো খেললেও আজ ওর টিম হারতে পারে। যদি না হারে শেষ ম্যাচে আপনারা ওদের হারাবেন, কারণ আপনারা বড় টিম। যাও, ভেতরে যাও, তোমার আর এখানে থাকার দরকার নেই। মাঠে ভিড় হয়েছিল। বড় দলের অনেকেই খেলা দেখতে এসেছে।
নামার আগে সুব্রত বলল, স্বপ্ন, তোমার কাছে কেউ গড়পেটা করার প্রস্তাব দিয়েছে? সুব্রত আজ খেলছে। স্বপ্নাশিস মাথা নাড়ল। হ্যাঁ। রাজি হয়েছিস? মাথা খারাপ? তুই জানলি কি করে? আমার কাছেও গিয়েছিল। টিমের কেউ কেউ টোপ গিললেও গিলতে পারে। আমরা আজ অল আউট যাব। হরিমাধবদার প্রেস্টিজ মানে আমাদের প্রেস্টিজ। প্রথমে ব্যাট করতে নামলো প্রতিপক্ষ টসে জিতে। স্লিপ থেকে গালিতে গিয়ে দাঁড়ালো স্বপ্নাশিস। যে বলে তার কাছে যাচ্ছে তাকেই তালুবন্দি করে ফেলছে সে। সুব্রত আজ দারুণ বল করছিল, কিন্তু দলের এক মিডিয়াম ফাস্ট বোলারের বল খুব প্যাদাচ্ছিল ওরা। ছেলেটা আজ কেন লেংথে বল করতে পারছে না আর লেগ স্টাম্পের বাইরে বল করছে এটা ভেবে পাচ্ছিল না ওরা। সুব্রত গিয়ে কয়েকবার উপদেশ দিয়ে এলো। ক্যাপ্টেন নির্লিপ্ত। 200 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামলো স্বপ্নাশিসরা। প্রথম বল গুড লেন্থ, অফের দিকে বেরিয়ে যাচ্ছিল। উইকেটের বাইরে পা রেখে প্যাড করতে চাইল স্বপ্নাশিস। সঙ্গে সঙ্গে আবেদন উঠল। আর সে অবাক হয়ে দেখল আম্পায়ার হাত তুলে দিয়েছেন। অসম্ভব। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে। বল উইকেটে ছিল না। কোনোভাবেই এলবিডব্লিউ হবার কথা নয়। প্রতিবাদ করা অর্থহীন। মাথা নিচু করে বেরিয়ে এলো সে। মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে গেল। মাঠের বাইরে আসা মাত্র বড় ক্লাবের সেই প্রথমজন হাসি মুখ নিয়ে এগিয়ে এলো। ওয়েল ডান, খুব খুশি হয়েছি আমরা। স্বপ্নাশিস কোনো কথা না বলে নিজের জায়গায় পৌঁছে 2 হাতে মুখ ঢেকে বসে পড়তেই হরিমাধবদা কাছে এলেন। তুই আউট হোসনি। আম্পায়ার যদি ভুল করে তাহলে তোর কিছু করার নেই। তবে তোকে কতবার বলেছি, ক্রিকেট হচ্ছে ব্যাট দিয়ে বল মারার খেলা। একমাত্র লেগ স্টাম্পের বাইরের বল ছাড়া প্যাড করার চেষ্টা করবি না। যাকগে। সেদিন খেলাটা খেলল সুব্রত। বোলার হিসেবে 3টে উইকেট নিয়েছিল, কিন্তু 6 নম্বরে ব্যাট করে একাই টিমকে জিতিয়ে দিয়ে শ্যামবাজারকে শেষ ধাপে তুলে দিল সে। সবাই যখন তাকে জড়িয়ে ধরে উল্লাস করছে তখন সুব্রত বলল, ধুর, আমি তো মরিয়া হয়ে ব্যাট চালিয়েছি, ঠিকঠাক লেগে গিয়ে রানগুলো চলে এলো, আমার কোনো ক্রেডিট নেই। স্বপ্নাশিসের খুব লজ্জা করছিল। একদম অবিবেচকের খেলা খেলেছে সে। 10টা ভালো খেলার পর এরকম একটা খেলা খেলোয়াড়ের 12টা বাজিয়ে দেবার পক্ষে যথেষ্ট। বড় টিম আজ গট আপ করার চেষ্টা করেছিল, এই খবরটা চাপা থাকেনি। হরিমাধবদা তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, তোর সঙ্গে ভজুরা কি যোগাযোগ করেছিল? সত্যি কথা বলল স্বপ্নাশিস। হ্যাঁ। কোনো অফার দিয়েছে? হ্যাঁ, বেঙ্গলে খেলার সুযোগ করে দেবে বলেছে। বাহ, খুব ভালো। তা খবরটা আমাকে জানাসনি কেন? আমি গুরুত্ব দেইনি, তাই আপনাকে বলিনি। গুরুত্ব দিসনি? ওরা তোকে সামনের বছর নিতে চায়নি? হ্যাঁ, 10,000 টাকা দিতে চেয়েছি, কিন্তু আমি রাজি হইনি। তুই যে সত্যি কথা বলছিস তার কোনো প্রমাণ আছে? আর যদি দলের কেউ সন্দেহ করে তুই গট আপ করে আউট হয়েছিস, তাহলে সেটা মিথ্যা প্রমাণ করতে পারবি? অন্য কেউ কি করেছে আমি জানি না, তবে ওরা আমার বাড়িতে এসেছিল, আমার বাবার সামনে কথা হয়েছে। আপনি তার সঙ্গে কথা বললে জানতে পারবেন। তোর বাবা তো শুনেছি ক্রিকেটের অ্যাগেনস্টে, তাহলে কথাবার্তা বললেন কি করে? বাবা কিছুই বলেননি, কিন্তু শুনেছেন। তোর উচিত ছিল আমাকে এসে জানানো। সেটাই ঠিক কাজ হতো। তোর অনেস্টি নিয়ে কেউ সন্দেহই করতো না। হরিমাধবদা মাথা নাড়লেন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? না, সেটা করতে রুচিতে বাধে, কিন্তু আমরা কেউ জানলাম না। সুব্রত জানে ওর সঙ্গে আজ ম্যাচের আগে আমার কথা হয়েছে। আমরা কিছুতেই গট-আপের শিকার হব না বলে স্থির করেছিলাম। তাই? আপনি সুব্রতকে ডেকে জিজ্ঞাসা করুন। দরকার নেই, তুই এত কাঁচা মিথ্যে কথা বলবি না। তা কি ঠিক করলি? কিসের? সামনের বছর ওদের টিমে জয়েন করবি? আমি ওদের বলেছি আপনার সঙ্গে কথা বলার পর ভেবে বলবো। হরিমাধবদা চেয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর কোনো কথা না বলে ফিরে গেলেন। মন খুব খারাপ হয়ে গেল স্বপ্নাশিসের। আউট না হয়েও আউট হবার চেয়ে এই মন খারাপ সবচেয়ে বেশি খারাপ। সকাল 9:30টায় বিদ্যাসাগর কলেজের সামনে পৌঁছে স্বপ্নাশিস দেখল কয়েকটা ছেলে উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে হাসাহাসি করছে। ছেলেগুলো যে লাপেটা ধরনের তা এক নজরেই বোঝা যায়। আহির কলেজ থেকে বেরিয়ে নিশ্চয়ই হ্যারিসন রোড পর্যন্ত হেঁটে যায় এবং ওখান থেকে স্টেশনে যাওয়ার ট্রাম ধরে। তাহলে কলেজের সামনে না দাঁড়িয়ে একটু এগিয়ে দাঁড়ানোই ভালো। বিনা সিনেমা ছাড়তেই ঠনঠনের কালীবাড়ির সামনে পৌঁছে গেল। দাঁড়িয়ে নজর রাখল সে।
কিছু কিছু মেয়ে গলিটা থেকে বেরিয়ে এপাশ ওপাশ চলে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে আহির নেই। তার মনে হলো 10 মাইল দূরে 10,000 লোকের মধ্যে থাকলেও সে আহিরকে এক পলকেই চিনতে পারবে। ঘড়িতে যখন 10টা তখন চিন্তায় পড়ল সে, আহির কি আজ কলেজে আসেনি? ওর শরীর কি খারাপ? মাথার আঘাত থেকে কোনো গোলমাল হলো না তো? সে মুখ ফিরিয়ে কালীবাড়ির দিকে তাকালো, তারপর মাথা নাড়ল, এবং তখনই সে আহিরকে দেখতে পেল। গলি দিয়ে বেরিয়ে একাই দ্রুত হেঁটে আসছে, একটা হলুদ স্বপ্নের মতো এই হেঁটে আসা। ধীরে ধীরে আবিষ্ট স্বপ্নাশিস রাস্তা পেরিয়ে দাঁড়ালো মুখোমুখি হবার জন্য। আরে, একেই বলে কাকতালীয় ব্যাপার। সুন্দর হাসলো আহির। কেন? আজ সকালে মনে হচ্ছিল আপনার সঙ্গে দেখা হলে ভালো হয়। এখন কলেজ থেকে বেরিয়ে ভাবলাম আপনার হয়তো আমাকে মনেই নেই। আমি দেখা করতেই এখানে দাঁড়িয়ে আছি। এখানে কেন? কলেজে গেলেন না কেন? ওখানে অস্বস্তি হচ্ছিল। চলুন। ওরা পাশাপাশি হাঁটছিল, রাস্তার লোকজন তাদের দেখছে। দেখুক, পৃথিবী তার সবকটা চোখ মেলে দিক। নিজেকে এখন সম্রাট বলে মনে হচ্ছে। খেলা কেমন চলছে? ভালো না। কেন? কাল একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে রান করতে পারিনি, কিন্তু টিম জিতেছে। এরকম তো হয়ই। আমি খুব সমস্যায় পড়েছি। কি? স্বপ্নাশিস দাঁড়ালো। আমরা কি কোথাও বসতে পারি? আপনার হাতে সময় আছে? ঘড়ি দেখলো আহির, একটু ভাবলো, তারপর বলল 8 ঘন্টা পরে গেলেও চলবে। বসার জায়গার খোঁজে হ্যারিসন রোডের মোড়ে পৌঁছে কফি হাউসের কথা খেয়াল হলো। দোতলায় উঠে দেখলো এখন কফি হাউস প্রায় ফাঁকা। টেবিলে বসে আহির বলল, এবার বলুন। স্বপ্নাশিস বলল হরিমাধবদার সঙ্গে তার সম্পর্ক, শ্যামবাজার ক্লাবে খেলা এবং হঠাৎই নতুন প্রস্তাবগুলোর কথা। সব শুনে আহির জিজ্ঞাসা করলো, কিন্তু এটাকে সমস্যা বলছেন কেন? সমস্যা না, আমি খেলতে না পারলে সবাই সন্দেহ করছে গট আপ করেছি বলে। বড় টিমে যাবার কথায় যদি কান না দেই তাহলে বেঙ্গলে চান্স পাবো কিনা সন্দেহ। আপনি কোনটা বড় বলে মনে করেন, সততা না ক্যারিয়ার? দুটোই। তাহলে আপনার কোচের সঙ্গে থেকে ভালো খেলার চেষ্টা করুন। আপনার মধ্যে যদি ক্ষমতা থাকে তাহলে কাল সুযোগ পাবেনই। স্বপ্নাশিস তাকালো। পিতৃদেব প্রায়ই বলতেন তার ভবিষ্যৎ অন্ধকার, চাকরি বাকরি কোনো দিন পাবে না। বড় ক্লাবে গেলে চাকরি পাওয়া অনেক সহজ হয়ে যাবে, কিন্তু সে মনে মনে স্থির করলো আহিরের কথাই মেনে নেবে। ঠিক বলেছেন। কফি এলো, ওরা চুপচাপ কফি খাচ্ছিল। আহির বলল, চুপ করে আছেন যে, কথা বলুন। হ্যাঁ, মানে আপনিও তো বলছেন না। বুঝলাম, সমস্যা বলা হয়ে গেলে আপনারও কথা ফুরিয়ে গেল। তা নয়, আসলে আমি কখনো কোনো মহিলার সঙ্গে কথা বলিনি। মহিলা? হেমা, আপনি আমাকে মহিলা বলছেন? তাহলে কি বলবো? মেয়ে। মহিলা শুনলে বয়স্কা মনে হয়। আপনার বাড়ি কোথায়? স্বপ্নাশিস জানালো। মা? আমাকে জন্ম দিয়ে মারা গেছেন। ও, তাহলে আপনাদের বাড়িতে কোনো মহিলা নেই? না, এক কেলোর মা আছে, কাজকর্ম করে। আপনার দাদা কি করেন? ডাক্তারি পড়ছে। ও বাবার আদর্শে মানুষ, সারা জীবন ব্রহ্মচারী হয়ে থাকবে। আশ্চর্য, আপনার বাবা তো ব্রহ্মচারী নন, উনি তো বিয়ে করেছিলেন। স্বপ্নাশিস জবাব দিল না। বাবাকে নিয়ে এসব কথা ভাবতেও কেমন ভয় হয়। আপনার বাবা কিরকম মানুষ? বাবা প্রচন্ড রাগী, পান থেকে চুন খসার জো নেই। আপনি ভয় পান? ভয় পায় না এমন কাউকে আমি চিনি না। আপনার খেলাধুলাকে সাপোর্ট করেন? এতদিন করতেন না, বাধাও দিতেন না। এখন যেন মনে হচ্ছে মেনে নিয়েছেন। তাহলে আর আপনার সমস্যা কোথায়? কদিন ধরে মনের ওপর যে চাপটা জন্মেছিল মুহূর্তেই সেটা উধাও হয়ে গেল। স্বপ্নাশিস হাসলো। ঠিক আছে, ছেড়ে দিন এসব কথা। খেলাটা কবে? আগামীকাল। কোথায়? মাঠের নাম বলল স্বপ্নাশিস। আহির বলল, কাল আমাদের ক্লাস নেই। বাপিকে নিয়ে আপনার খেলা দেখতে যেতে পারি। সেঞ্চুরি করা চাই কিন্তু। ইচ্ছে করলেই কেউ কি সেঞ্চুরি করতে পারে? তবে কাল একদম ধরে খেলতে হবে। আপনি মাঠে থাকলে আমার খুব ভালো লাগবে। কেন? হকচকিয়ে গেল স্বপ্নাশিস। ছোট্ট প্রশ্নটার উত্তর দেবার মতো কোনো শব্দ তার জানা নেই। শুধু মনের ভেতরটা বলছিল ভালো লাগবে, তাই মুখে বলেছিল।
কিন্তু সেটা তো উত্তর হতে পারে না। আহির তাকিয়েছিল ওর মুখের দিকে, উত্তরটা শোনার জন্য উৎসুক। আমি জানি না, মাথা নাড়ল স্বপ্নাশিস। তারপরেই খেয়াল হতে বলল, বাড়ি ফিরতে আপনার কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমি তো বলেই আসবো। আপনার বাড়ির লোক বোধহয় আমাকে ভিলেন ভাবেন, তাই না? কেন? ও, মাথায় বল লেগেছে বলে? না না, ওখানে ক্রিকেট ফুটবল হয় বলে প্রায়ই আমাদের জানালার কাঁচ ভাঙতো। সেগুলো পাল্টে এখন কাঠের করে নেওয়া হয়েছে। আমার মাথাটাকে তো আর পাল্টানো যাবে না। আমি ব্যালকনিতে না দাঁড়ালে অ্যাক্সিডেন্টটা হতো না। দোষটা তো আমার, আপনাকে কেউ দোষী করেনি। এবার উঠতে হবে। দাম মিটিয়ে ওরা শ্যামাচরণ দে স্ট্রিটে নামল। বইয়ের দোকানগুলো সবে খুলতে আরম্ভ করেছে। আহির হঠাৎ একটা দোকানে ঢুকে পড়তে স্বপ্নাশীর সঙ্গী হলো। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা কিনল আহির। দোকানদার যখন ক্যাশ মেমো করছে তখন বইয়ের পাতা উল্টে সূচিপত্রে নরম আঙুল রেখে সে জিজ্ঞাসা করল, পড়েছেন? মাথা নাড়ল স্বপ্নাশীষ। না। দু চোখ বড় হয়ে গেল আহিরের। সে কি? স্বপ্নাশীষ বুঝল উত্তরটা ঠিক হয়নি, কিন্তু যা সত্যি তাই বলেছে। সে রেগে গেল। আচ্ছা, আপনি সানি ডেজ পড়েছেন? পড়েননি? বিটুইন দ্য উইকেট পড়েছেন? তাও পড়েননি? ওগুলো নিশ্চয়ই ক্রিকেট সংক্রান্ত বই। হ্যাঁ। এরপর নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন ওয়াটার পোলোর ওপর লেখা কোনো বই পড়েছি কিনা। আরে এগুলো হচ্ছে একটা বিশেষ শাখার বই, স্পেশালাইজড। ওই লাইনে যার ইন্টারেস্ট আছে তার জন্যে। কিন্তু রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুভাষ মুখোপাধ্যায়, যে কোনো বাঙালির নিজস্ব অস্তিত্বের জন্য পড়া উচিত। আমার কাছে বেশি টাকা নেই, নইলে আপনাকে একটা কিনে দিতাম। এগুলো না পড়লে অনুভূতি ভোঁতা হয়ে যায়। পড়েনি বলে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। সে কি করে বলবে বাড়িতে গল্পের বই পড়ার রেওয়াজ নেই। মায়ের আমলে যে কটি বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের পাশাপাশি ফাল্গুনী মুখোপাধ্যায়ের বই কেনা হয়েছিল তা পিতৃদেব আলমারিবন্দি করে রেখেছেন। মায়ের স্মৃতিতে হাত দেওয়ার সাহস কারোর নেই। ক্লাস 6-এ পড়ার সময় সে কালো ভ্রমর বাড়িতে এনেছিল বলে 20 বার কান ধরে উঠবোস করতে বাধ্য হয়েছিল। স্টেশনে পৌঁছে আহির খুব স্বাভাবিকভাবেই বিদায় নিয়ে চলে গেল ট্রেন ধরতে। এই এতটা রাস্তা আসার সময় তাদের কথা হয়েছে খুব কম। জীবনানন্দ দাশকে শত্রু বলে মনে হয়েছিল স্বপ্নাশীষের। তিনি কি লিখেছেন সে জানে না, কিন্তু লেখার কি দরকার ছিল? একটা সেঞ্চুরি করার আনন্দ ম্লান হয়ে যাবে তার লেখা না পড়লে। আজ ঘেরা মাঠে খেলা। খবরের কাগজগুলোর কল্যাণে যে উত্তেজনা শুধু দুটো দলের মধ্যে সীমাবদ্ধ ছিল তা ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রায় 1008 লোক হয়েছে মাঠে। টস জিতে বড় টিম ব্যাট নিল। মাঠে নামার আগে হরিমাধবদা প্রত্যেককে জিজ্ঞাসা করেছেন কারো বিশ্বাসঘাতকতা করার ইচ্ছে আছে কিনা। এই প্রশ্নের জবাবে কেউ হ্যাঁ বলবে না তিনি জানেন, কিন্তু প্রশ্নটা শোনার পর ছেলেরা যেন একটু চনমনে হয়ে উঠল। শ্যামবাজারের বোলিংয়ের বিরুদ্ধে বড় ক্লাবের কোনো অসুবিধে হচ্ছিল না। মাঝে মাঝে উইকেট পড়লেও ওরা 45 ওভারে 265 তুলে যখন প্যাভিলিয়নে ফিরল তখন বিজয় উল্লাস শুরু হয়ে গেছে। এই রানের পাহাড়ের কাছে শ্যামবাজারের আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। ব্যাট করার আগে হরিমাধবদা স্বপ্নাশীষের সামনে এলেন। প্রতিটা বল মানে একটা রান। একটা বল মিস হওয়া মানে পরের বলে 2টো রান নিতে হবে। কিন্তু প্রথম 5টা ওভারে টেনশন করবি না, ঝুঁকি না নিয়ে খেলবি। চোখ সেট হবার পর ওই ফর্মুলায় যাবি। মাথা নেড়ে মাঠে নেমেছিল স্বপ্নাশীষ। ফিল্ডিং করার সময় সে অনেকবার মাঠের বাইরে গ্যালারির দিকে তাকিয়েছে। কয়েকজন মহিলা আজ মাঠে এসেছেন খেলা দেখতে। আহির তাদের মধ্যে নেই। শব্দটা মনে আসতে হেসে ফেলল সে হাঁটতে হাঁটতে। আহির তো নিজেকে মহিলা ভাবতে রাজিই নয়। হয়তো সঙ্গী পায়নি কিংবা বাড়িতে অসুবিধে হয়েছে বলে আসতে পারেনি। প্রথম ওভারে কোনো রান হলো না। অফ স্টাম্পের বাইরে মাপা লেংথে বল করে গেল অভিষেক। বেঙ্গলের মিডিয়াম পেস বোলার। গতবার ইন্ডিয়া টিমের সঙ্গে শ্রীলঙ্কা ঘুরে এসেছে। খেলার সুযোগ পায়নি। 2টো বল স্ট্যাম্পের মধ্যে ছিল। ডিফেন্সিভ খেলেছে স্বপ্নাশীষ। মেডেনের হাততালি পড়ল। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে কাট করতে গিয়ে কট আউট হয়ে গেল স্বপ্নাশীষের পার্টনার। কোনো রান না করে 1 উইকেট। দ্বিতীয় ওভারের শেষেও স্কোরবোর্ড 0। 12টা বল চলে গিয়েছে, এখনো রান নেই। যদিও হরিমাধবদা বলেছেন ধীরে খেলতে, তবুও। স্বপ্নাশীষ দেখলো অভিষেক রাউন্ড দ্য উইকেট বল করতে এসেছে। পিচে পড়ে বল এতটা বাইরে দিয়ে গেল যে উইকেট কিপারকে ঝাঁপাতে হলো সেটা ধরতে।
আম্পায়ার ওয়াইড দিতে শ্যামবাজারের প্রথম রান হলো। দ্বিতীয় বল ফুল টস, সঙ্গে সঙ্গে ঘোরালো স্বপ্নাশিস, বিদ্যুৎ বেগে 4। এই মারের পরই ছন্দ পেয়ে গেল সে। অভিষেকের ওই ওভারে 15 রান নিয়ে অ্যাভারেজ 5 তুলল সে। বিপরীত দিক দিয়ে ফিল্ডারদের দেখে নেওয়ার সময় গ্যালারিতে নজর যেতেই সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে গেল আহির। আহির আজ শাড়ি পরেনি, জিন্সের উপর লাল টপ। সমস্ত মাঠ যেন আলোয় ভরে গেল। ক্রিকেটের বলকে যখন কোনো ব্যাটসম্যান ফুটবলের আকারে দেখে তখন তাকে আটকানো মুশকিল হয়। 10 ওভারে যখন 90 এবং স্বপ্নাশিসের ব্যক্তিগত স্কোর 82, তখন স্পিনার বল করতে এলো। ভাগ্যলক্ষ্মী যখন সাহসীদের পাশে এসে দাঁড়ান তখন বিপক্ষের কিছুই করার থাকে না। উইকেট ছেড়ে এগিয়ে গিয়ে 4টে বলে 6 মারল স্বপ্নাশিস। প্রথম বলটা ব্যাটে না লাগায় ঘুরে দেখলো সেটা উইকেট কিপারের হাতে চলে গেছে। ক্রিজ ছেড়ে সে এতটা এগিয়ে আছে যে ফিরে যাওয়ার সময় নেই, কিন্তু সে অবাক হয়ে দেখলো উইকেট কিপার বল ধরেই পা পিছলে পড়ে গেল। মুহূর্তেই ডাইভ দিয়ে লাইনের ওপাশে ব্যাট রাখতে পারল স্বপ্নাশিস। দ্বিতীয় চেষ্টায় উইকেট কিপার বল তুলে উইকেট ভাঙার আগেই ঘটনাটা ঘটাতে পারল সে। সেঞ্চুরি হয়ে গেছে বলে এত ঝুঁকি নেওয়া উচিত নয়। এখনো অনেক পথ বাকি। একটা 4 আর 2 রান প্রতি ওভারে নিলেই চলবে। 25 ওভারের মাথায় যখন স্বপ্নাশিস আউট হলো তখন দলের রান 190 এবং তার 162। তৃতীয় রান নিতে গিয়ে আউট হয়ে যখন সে বেরিয়ে আসছে তখন সমস্ত মাঠ জুড়ে পায়রার ডানার শব্দ। হরিমাধবদা তাকে জড়িয়ে ধরলেন, বললেন, সাবাস, তোর যা করার তার চেয়ে অনেক বেশি করেছিস। 120 বলে 75 রান যদি বাকিরা না তুলতে পারে তাহলে ওদের ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত। তবে স্বপ্নাশিস তাকালো। ওকে ঘিরে এখন বেশ বড় ভিড়। সেসব গ্রাহ্য না করে হরিমাধবদা বললেন, ক্রিকেট খেলছিস আর এটা ভুলে গেলি যে তুই দলের জন্য খেলছিস। ওইভাবে মেরে খেললে হাততালি পাওয়া যায় ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে নিজের ডেথ সার্টিফিকেটও লেখা হয়ে যেতে পারে। ওই সময় উইকেট কিপার যদি পড়ে না যেত তাহলে মুখ জোন করে ফিরে আসতে হতো তোকে। সব সময় মনে রাখিস, প্রতিবার বাড়লে ঝরে পড়ে যেতে হয়। আপনি তো বলেন কি খেললি, কেমন খেললি, এসব কেউ মনে রাখবে না। স্কোর বুকে যা লেখা থাকবে সেটাই শেষ কথা। সেই লেখাটা যাতে ভবিষ্যতে ঠিকঠাক লেখাতে পারিস তাই এইসব বলা। যা, আরেকজন গেল। হরিমাধবদা ছুটে গেলেন খেলোয়াড়দের দিকে। প্রচন্ড উত্তেজনার মধ্যে 1 উইকেট হাতে থাকতে ম্যাচ জিতে গেল শ্যামবাজার। বড় টিমের সমর্থকরা জানতেন তারাই জিতছেন, তাই মাঠে আসার প্রয়োজন বোধ করেননি। আজকের দর্শকদের মধ্যে বেশিরভাগই যে শ্যামবাজারের দর্শক তা ম্যাচের শেষে বোঝা গেল। শ্যামবাজারের কর্মকর্তারা জড়িয়ে ধরছেন খেলোয়াড়দের। সেক্রেটারি সুনীলদা হরিমাধবদাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। ভাবতে পারিনি, অসম্ভব আপনার জন্য সম্ভব হলো। হরিমাধবদা স্থির। যার সবচেয়ে বেশি হইচই করার কথা তার মুখে কোনো কথা নেই। সুব্রত সহ খেলোয়াড়দের নিয়ে দৌড়ে এসে তাকে কাঁধে তুলে নিয়ে চিৎকার করল, 3 cheers ফর হরিমাধবদা, হিপ হিপ হুররে। সুনীলদা কিছু বলতেই কয়েকজন স্বপ্নাশিসকে মাথায় তুলে নিল, 3 cheers ফর স্বপ্নাশিস, হিপ হিপ হুররে। মানুষের মাথার উপর উঠলে আকাশটা একটু নিচে নেমে আসে, তখন পৃথিবীটাকে অন্যরকম দেখায়। ওই অবস্থায় স্বপ্নাশিস দেখল জিন্স আর লাল টপ তার দিকে এগিয়ে আসছে। সে ছটফটিয়ে উঠল নিচে নামবার জন্য, কিন্তু ওরা সেটাকে পাত্তা না দিয়ে সমানে চেঁচিয়ে যাচ্ছে। সুনীলদা তার মধ্যে ঘোষণা করলেন, টিমের সবাইকে অনুরোধ করছি এখান থেকে সোজা দেশবন্ধু পার্কে চলে আসতে। এত বড় আনন্দের দিনে আমরা ওখানেই উৎসব করব। স্বপ্নাশিস যখন মাটিতে পা দিল তখন একটা হাত তার দিকে এগিয়ে এসেছে। বাপি। করমর্দন করলো ওরা। বাপি বলল, দারুণ, দারুণ খেললে গুরু। বাপির পাশে যে দাঁড়িয়ে আছে তার দিকে আর চোখে তাকিয়ে স্বপ্নাশিস জিজ্ঞাসা করলো, কখন এসেছো তোমরা? আমি ভেবেছিলাম আসোইনি। একটু দেরিতে। আমরা যখন এসেছি তখন ওদের 2 উইকেট পড়েছে। সে তো অনেকক্ষণ। এবার আহিরের দিকে তাকালো সে। আহির হাসলো, তারপর একটা প্যাকেট এগিয়ে ধরলো, অভিনন্দন। কি এটা? বাড়িতে গিয়ে দেখবেন। আপনি বলেছিলেন ইচ্ছে করলেই কেউ সেঞ্চুরি করতে পারে না, কিন্তু হলো তো। সততা আর ক্যারিয়ার তাহলে পরস্পরের শত্রু নয়। প্যাকেটটা হাতে নিতেই অন্যদের অভিনন্দন ঢেউ হয়ে ফিরে এলো। তার মধ্যে বাপি বলল, আমরা যাই, অনেক দূরে ফিরতে হবে। স্বপ্নাশিস কথা বলতে পারল না।
ওর ইচ্ছে হচ্ছিল আহিরকে আরেকটু থাকতে বলতে, কিন্তু এত লোক, এত উত্তাপ, সে কথা বলার সুযোগই পেল না। সাংবাদিকরা এবার ছেঁকে ধরলেন তাকে। প্রত্যেকটা প্রশ্নের জবাবে সে খুব সরল ভঙ্গিতে বলল, হরিমাধবদা ঠিক যেভাবে শিখিয়েছেন সেইভাবে খেলার চেষ্টা করেছি, তার বেশি আমি কিছুই জানি না। আপনি কি জানেন হরিমাধববাবু দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন হবার যে চেষ্টা করছিলেন একটা প্রতিশোধ নিতে, এবং সেজন্যই আপনাদের তৈরি করেছেন? আমাকে উনি খেলা শিখিয়েছেন, এর বেশি কিছু আমি জানি না। আজকের সেঞ্চুরি হয়তো আপনাকে বেঙ্গল টিমে জায়গা দিবে। শুনেছি বড় ক্লাবগুলো আপনার সম্পর্কে আগ্রহী। ওরা অফার দিলে যাবেন? সেটা হরিমাধব দাই ঠিক করবেন। ওরা যখন ট্যাক্সিতে চেপে দেশবন্ধু পার্কে ফিরছে তখন সুব্রত পাশে বসেছিল। হঠাৎ উরুতে চিমটি কাটল সুব্রত। হকচকিয়ে প্রশ্ন করল স্বপ্নাশিস, কি রে, কেসটা কি? ফিসফিসিয়ে জানতে চাইল সুব্রত। কিসের কেস? মাথায় ঢুকলো না স্বপ্নাশিসের। যার মাথা ফাটালি সে তোর খেলা দেখতে এসে প্রেজেন্টেশন দিচ্ছে। নিশ্চয়ই তোর সঙ্গে ওর এর মধ্যে দেখা হয়েছিল। আমার কাছে চেপে গিয়েছিস? মাঠে তো অনেকেই খেলা দেখতে এসেছিল, আমি কি সবাইকে আসতে বলেছি? সবাই নয়, ওই একজনকে বলেছিস, বলিসনি? না, ওরা নিজেরাই এসেছে। দারুণ দেখতে কিন্তু। তাতে তোর কি? ঠিকই, বেল পাকলে কাকের কি। তবে গুরু একটু বুঝে সুঝে এগিয়েও। শ্যামনগর খুব খতরনাক জায়গা। লাস্ট কবে দেখা হয়েছিল? ওখানে গিয়েছিলি? বিশ্বাস কর, সেই খেলার পর আমি আর শ্যামনগরে যাইনি। তোর কপালটা মাইরে দারুণ। দেশবন্ধু পার্কে মিষ্টি মুখ হইচই হওয়ার পর হরিমাধবদা দুহাত তুলে সবাইকে চুপ করতে বললেন। সবাই শান্ত হলে তিনি বক্তৃতা দেবার ঢঙে বললেন, আজ ক্লাবের তো বটেই, আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ পূর্ণ হলো। কজন মানুষ এ কথা বলতে পারে? আমি পারলাম ছেলেদের জন্যে, কিন্তু সেই সঙ্গে নিজেকে খুব ছোট লাগছে। গত ২-৩টে ম্যাচ হবার আগে থেকেই খবর পাচ্ছিলাম বড় দল লোভ দেখাচ্ছে, আর আমার ছেলেদের কেউ কেউ তাতে সাড়া দেবে বলে ঠিক করেছে। অর্থাৎ যাদের নিয়ে আমি লড়াই করব তাদের কেউ কেউ আমাকে হারাতে চায়। আমি সন্দেহ করতে বাধ্য হয়েছি। শেষ পর্যন্ত ছেলেদের বলেছি। আমি আমার নিজের হাতে গড়া ছেলেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, অথচ ওরাই আজকে আমার স্বাদ পূর্ণ করলো। তাই নিজেকে ছোট লাগছে খুব। আমি সুনীলের কাছে অনুরোধ করব সিনিয়রদের কোচিং থেকে আমাকে অব্যাহতি দিতে। যেসব শিশুরা প্রথম ব্যাট বল ধরতে মাঠে আসবে তাদের জন্য কিছু করতে পারলে খুশি হব, কারণ শিশুদের এখনো জটিল জীবনযাপন করতে হয় না। একবার ভেবেছিলাম যেহেতু আমার আর কোনো ব্যক্তিগত চাওয়া নেই তাই মাঠে আসা ছেড়ে দেব, কিন্তু না, ক্রিকেট আমাকে যা দিয়েছে তার ঋণ শোধ এ জীবনে হবে না। তাই শিশুদের জন্য আমি রইলাম। নমস্কার। হইচই পড়ে গেল। প্রতিবাদ, আবদার, অনুনয়। জয়ের আনন্দ যেন মুহূর্তেই উধাও। কিন্তু কোনো কিছুতেই হরিমাধব দাকে সিদ্ধান্ত থেকে টলানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত সুনীলদা বললেন, ঠিক আছে, আমি ওর সঙ্গে আলাদা কথা বলবো। আগামীকাল কোনো প্র্যাকটিস হবে না? সঙ্গে সঙ্গে হরিমাধবদা বললেন, সে কি, প্র্যাকটিস হবে না কেন? কোচ নেই বলে। সুনীলদা চট করে জবাব দিলেন। কোচ নেই বলে প্র্যাকটিস হবে না, এ কি কথা? তাহলে এতদিন ধরে ওরা কি শিখলো? সুনীলদা মাথা নাড়লেন। বেশ, হবে, প্র্যাকটিস হবে। স্বপ্নাশিস একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। এখন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে সবাই হরিমাধবদার কথা বলছে। তার সিদ্ধান্ত ঠিক না বেঠিক এই নিয়ে আলোচনা। একটু বাদে হরিমাধবদা টেন্ট থেকে বেরিয়ে বাড়ির পথ ধরতে সে ওর সঙ্গী হলো। হরিমাধবদা বললেন, আজ তোর কোন খেলাটা আমার ভালো লেগেছিল জানিস? ওই নিশ্চিত আউট হওয়া থেকে বেঁচে যাওয়ার পর যে খেলাটা খেললি, ওইটাই খেলা উচিত। তোর সে বেপরোয়া ভাব চলে গেল। তুই দলের জন্য খেললি। স্বপ্নাশিস চুপচাপ হাঁটছিল। একটু পরে হরিমাধবদা বললেন, তোর বয়স অল্প, কিন্তু তোর থেকে আরো কম বয়সে শচীন ইন্ডিয়া খেলেছে। আবার ডেভিডের কথা ভাব, ৩০ বছরে ইন্ডিয়া ক্যাপ পেল। আমার বিশ্বাস তুই এবার বেঙ্গলে চান্স পাবি। বেঙ্গল টিমে যেমন, ইন্ডিয়া টিমেও ঠিক তেমনি কোনো ওপেনার নেই। বিহার, ওড়িশা, আসামের সঙ্গে খেলাগুলোকে যদি কাজে লাগাতে পারিস তাহলে অনেকটা এগিয়ে যাবি। স্বপ্নাশিসের এসব ভালো লাগছিল না। সে বলল, হরিমাধব দা। হ্যাঁ বল। আপনি আমাদের ছেড়ে যাবেন না। ছেড়ে যাচ্ছি কোথায়? কোনো সমস্যায় পড়লেই এসে কথা বলবি। হরিমাধব দা বললেন,
তা তুই শ্যামবাজারে না খেলে বড় ক্লাবগুলোতে খেললেও আমার দরজা খোলা থাকবে। আমি দল বদল করলে আপনি খুশি হবেন? যদি তোর মনে হয় যা চাইছিস তা শ্যামবাজার দিতে পারছে না, তাহলে জোর করে পড়ে থাকলে মনের উপর চাপ বাড়বে। সহজ খেলা খেলতে পারবি না। সেক্ষেত্রে যারা তোর সাহায্যে আসবে তাদের কাছে যাওয়াই ভালো। তবে যেখানেই যাবি সৎ থাকবি। মাঠে নেমে কখনো ক্রিকেটের সঙ্গে বেইমানি করিস না। মনে রাখিস, বেইমানদের ইতিহাস কখনো ক্ষমা করে না। হরিমাধব দা আবার হাঁটা শুরু করলেন। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা প্রেমের উপন্যাস মনের মতো মন এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির বাকি দুটি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।